আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। গত ১১ই ডিসেম্বর পাকিস্তানের সাবেক ডিজি আইএসআই বা এক্স আইএসআই চিফ আ আ লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ তাকে একটা সাজা প্রদান করা হয়েছে। তাকে ১৪ বছরের জেল দেওয়া হয়েছে একটা কোর্ট মার্শালে। তো তার বিরুদ্ধে ৪ টি অভিযোগ আরোপ করা হয়। সেই ৪ টি অভিযোগগুলো হচ্ছে ১ নম্বর রাজনৈতিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ, দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন অর্থাৎ অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট যেটা আছে সেটা লঙ্ঘন হয়েছে। তৃতীয় হচ্ছে যে দুর্নীতি এবং সরকারি অর্থ অবৈধ কর্মকাণ্ডে ব্যয় করা। আর চতুর্থত হচ্ছে যে এখতিয়ার বহির্ভূত কর্মকাণ্ড এবং এর মাধ্যমে কিছু ব্যক্তির ক্ষতি সাধন করা। তো এটাই ছিল এই পাকিস্তানের একটা বিরল একটা ঘটনা এবং এই প্রথমবারের মতো একটা আলোচিত একটা কোর্ট মার্শালে তার ১৪ বছরের কারাদণ্ড হয়েছে। তো এটা নিয়ে বেশ দেশি এবং বিদেশি মিডিয়াগুলোতে হইচই হচ্ছে এবং পাকিস্তানের অভ্যন্তরে নানা ধরনের এটা গুঞ্জন শুরু হয়েছে এবং পাকিস্তান সেনাবাহিনীতেও এক ধরনের অস্থিরতা চলছে। তো এখন কথা হলো যে এই সাবেক আইএসআই চিফ তার পরিচয়টা কী? তো লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ তিনি ২০১৯ সালের জুনে তিনি নিয়োগ পেয়েছিলেন। তখন ইমরান খান ক্ষমতায় ছিলেন। তো বর্তমান যে সেনাপ্রধান আসিম মনির তাকে সরিয়ে ইমরান খান এই নিয়োগটা দিয়েছিলেন। আসিম মনিরকে ইমরান খান অপসারণ করেছিলেন এবং তার বেশ কিছু কর্মকাণ্ডে ইমরান খান নাখোশ ছিলেন। তো এই কারণে তাকে সরিয়ে দিয়ে এই নিয়োগটা দেওয়া হয়। অতঃপর এই ৩ বছর তার মেয়াদটা ২০২১ সালের নভেম্বরে শেষ হয়। কিন্তু এই মেয়াদ এই জেনারেল ফয়েজ হামিদের মেয়াদটা শেষ হবার পর ইমরান খান মনস্থির করেছিলেন তাকে আবার এক্সটেনশন দিবেন। কিন্তু এটা তখনকার সেনাপ্রধান জেনারেল বাজওয়া তিনি এটা চান না এবং তিনি বেশ ইমরান খানের সঙ্গে এই নিয়ে বেশ একটা বিরাট দ্বন্দ্ব পরিলক্ষিত হয়। তো তাকে জেনারেল বাজওয়া দিতে চাচ্ছিলেন না পুনরায় জেনারেল ফয়েজ হামিদকে আইএসআইয়ের চিফ হিসাবে এক্সটেনশন। এর অন্যতম কারণ ছিল যে সেই ২০২১ সালের ১৫ই আগস্ট আফগানিস্তানে যখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যরা চলে যাচ্ছিল ঠিক সেই সময় তালেবানরা ক্ষমতা দখল করেছিল এবং এর কয়েক ঘন্টার মধ্যেই এই আইএসআই চিফ লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ তিনি কাবুলে উপস্থিত হয়েছিলেন। তো এটা যুক্তরাষ্ট্রকে খুব নাখোশ করেছিল, যার কারণে জেনারেল বাজওয়া তাকে আর সেনাপ্রধান পদে ডিজি আইএসআই পদে তার এক্সটেনশনটা দিতে চাননি, কিন্তু ইমরান খান ছিলেন অনড়। এটাই ছিল প্রেক্ষাপট। অতঃপর সেই ২০২১ সালের নভেম্বরে তিনি অবসরে চলে যান। জেনারেল বাজওয়ার ইচ্ছামতো সেই নাভেদ আঞ্জুম লেফটেন্যান্ট জেনারেল তাকে নতুন ডিজি আইএসআই নিয়োগ দেওয়া হয়। আর এদিকে জেনারেল ফয়েজ হামিদ তিনি বালুচ রেজিমেন্টের তিনি জিওসি হন এবং পরবর্তীতে আরও উচ্চ পদে সেনাবাহিনীর থেকে যান। তো এইদিকে ২০২২ সালের এপ্রিলে ইমরান খান উৎখাত হয়ে যান। তাকে সহায়তা করে এই নতুন ডিজি আইএসআই লেফটেন্যান্ট জেনারেল নাভেদ আঞ্জুম এবং জেনারেল বাজওয়া এরা এবং আরও রাজনৈতিক সেই ঘটনাটা আমরা সবাই জানি। তো ইমরান খানকে সেই ২০২২ সালে একটা সংসদীয় কুর মাধ্যমে তাকে উৎখাত করা হয়। তো এরপর কয়েক মাস পর নতুন সেনাপ্রধান হন এই জেনারেল আসিম মনির বা এখন যিনি ফিল্ড মার্শাল আসিম মনির। তিনি ২৯ নভেম্বর ২০২২ সালে নতুন সেনাপ্রধানের পদ লাভ করেন। তো তখন এই জেনারেল ফয়েজ হামিদ তিনি অবসর গ্রহণ করেন। এর অন্যতম একটা কারণ ছিল যে ৫ জনের তালিকা ছিল প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছিল, শাহবাজ শরীফ তখন প্রধানমন্ত্রী ছিলেন। এই তালিকায় জেনারেল ফয়েজ হামিদের নামও ছিল। তো সাধারণত পাকিস্তান সেনাবাহিনীর একটা রীতি হলো যে ৪-৫ জনের নাম সেনাপ্রধান পদ হিসাবে একটা সম্ভাব্য তালিকা যায় প্রধানমন্ত্রীর দপ্তরে, সেখান থেকে একজনকে চুজ করা হয় আর বাকি ৪ জন যদি বাদ যায় তো তখন তারা একটা প্রেস্টিজিয়াস কনসার্ন বা একটা রীতি তাদের পরিণত হয়েছে যে তারা আর সেনাবাহিনীতে থাকেন না, তারা নিজেদের সম্মানটা ধরে রাখেন। তো এই কারণে এই জেনারেল ফয়েজ হামিদ তিনিও অবসর নিয়েছিলেন, যদিও তার চাকরির মেয়াদকাল আরও বেশ কিছুদিন ছিল আর কি। তো এভাবে জেনারেল ফয়েজ হামিদ তিনি সেনাবাহিনী থেকে চলে যান। এদিকে ২০২৩ সালের ৯ মে পাকিস্তানের একটা ঘটনা ঘটে, যে ঘটনাটাকে বলা হয় ৯ মের ঘটনা, একটা উল্লেখযোগ্য ঘটনা। সেটি ছিল যে ইমরান খানকে আদালত চত্বরে আটক করা হলে পিটিআই দলের নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং সারা পাকিস্তান জুড়ে একটা বিক্ষোভ মিছিল হয় এবং কিছু কিছু সেনা ক্যান্টনমেন্টে বা সেনা স্থাপনাতেও হামলার ঘটনা ঘটে। রেডিও, টেলিভিশন, বিভিন্ন সরকারি দপ্তরে বিক্ষুব্ধ জনতা হামলার ঘটনা ঘটে। তবে সেগুলোর মধ্যে এই পাকিস্তানের আইএসআর এজেন্টরা ঢুকে যায় এবং তারা
মূলত ওই ঘটনাটা ঘটায়। কিন্তু এর দায়ভারটা চাপানো হয় ইমরান খানের উপরে এবং পিটিআই দলকে সেই উসিলায় একটা ক্র্যাকডাউন করা হয়। হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে ইমরান খান জেলে যান। এরপর ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনেরও ফলাফলটা জালিয়াতি করে একটা এই বর্তমান যে সরকার রয়েছে শাহবাজ শরীফের সরকার, তাকে ক্ষমতায় বসানো হয়। তো এভাবে সেই জেনারেল আসিম মনির তিনি ক্ষমতাটা সুসংহত করেন। এর পরপরই তিনি ২০২৪ সালের আগস্টে এই যিনি জেনারেল ফয়েজ আহমেদ, যাকে সাজা দেওয়া হলো, তাকে গ্রেফতার করে এবং গ্রেফতার করে একটা নির্জন অজানা জায়গায় রাখা হয়। এখনও সেই জায়গাটা পরিষ্কার হয়নি যে কোথায় তিনি রয়েছেন, এবং তখন থেকেই তার বিরুদ্ধে একটা কোর্ট মার্শাল শুরু হয়। তো এখন কথা হচ্ছে যে এই কেন তাকে গ্রেপ্তার করা হলো এবং কেন তাকে সাজা দেওয়া হলো। তো বলা হচ্ছিল যে ওই ৯ মের যে ঘটনাটা, পিটিআই দলের উপরে যে অভিযোগটা আরোপ করা হয় বা ইমরান খানের নির্দেশে ওটা ঘটেছিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এই জেনারেল ফয়েজ হামিদকে রাজসাক্ষী করবার চেষ্টা করা হয় দীর্ঘদিন, এই কয়েক মাস ধরে, কিন্তু তিনি এটাকে অস্বীকার করেন, যার ফলে চূড়ান্তভাবে তাকে এই সাজাটা দেওয়া হয়। আর ওদিকে নওয়াজ শরীফও তার উপরে সংক্ষুব্ধ ছিলেন, বিক্ষুব্ধ ছিলেন, তিনিও একটা প্রতিশোধ নিতে চেয়েছেন এবং এই নওয়াজ শরীফ মনে করেন যে তাকে যে জেলে ঢুকানো হলো এবং তার বিরুদ্ধে বা এই মুসলিম লীগ নওয়াজের বিরুদ্ধে এবং তার ভাই এবং তার মেয়ে কন্যা এবং অপরাপর তাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে আর কি, তাদের বিরুদ্ধে যে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো বা আমাদের বাংলাদেশের দুদকের মতো প্রতিষ্ঠান, তো এর মাধ্যমে এই যে মামলাটা দেওয়া হয়েছিল নওয়াজ শরীফ এবং তার পরিবারবর্গের উপরে, সেটার কারিগর ছিলেন এই জেনারেল ফয়েজ হামিদ। তো এটার জন্য নওয়াজ শরীফ তার উপরে বর্তমানে যেহেতু তার দল ক্ষমতায়, একটা রিভেঞ্জ নিয়েছেন। আর আসিম মুনির সেই পুরনো রিভেঞ্জ নিয়েছেন, অর্থাৎ সেই যে তাকে সরিয়ে ইমরান খানের আমলে ডিজিআইএসআই তাকে করা হয়েছিল, এই দ্বন্দ্বটা তখন থেকেই ছিল এবং এটার একটা রিভেঞ্জ বা প্রতিশোধ তিনি নিয়েছেন। আরেকটি বিষয় হলো যে এই সাজাদানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে খুশি করা গেল, কারণ যুক্তরাষ্ট্র কিছুতেই এই সাবেক ডিজিআইএসআই জেনারেল ফয়েজ হামিদ তাকে পছন্দ করতো না। তো আরও একটা সর্বশেষ কারণ আছে, সেটি হলো যে তাকে রাজসাক্ষী করবার আবারও একটা চেষ্টা করা হবে। তো সেই আলোচনায় পরে আসছি। তো তার আগে বলে নেই যে এই ইমরান খানের সাথে আসলে জেনারেল ফয়েজ হামিদের সম্পর্কটা কেমন ছিল। আসলে যেটা পাকিস্তানের বর্তমান সেনা এস্টাবলিশমেন্ট প্রমাণ করতে চাইছে, তো জেনারেল ফয়েজ হামিদের সঙ্গে ইমরান খানের সম্পর্কটা আসলে চাকরির মেয়াদকালে ঠিক ছিল, কিন্তু পরবর্তীতে এই সম্পর্কটা ইমরান খানের সঙ্গে নষ্ট হয়ে যায়। ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর দুইজনের মোবাইল নাম্বার তিনি ব্লক করেছিলেন। ইমরান খান জনসভায় এটা ঘোষণাও দিয়েছিলেন। তার একজন হচ্ছেন এই সেনাপ্রধান, সাবেক সেনাপ্রধান জেনারেল বাজওয়া, এবং এই জেনারেল ফয়েজ হামিদ, যার সাজাটা হলো আইএসআই চিফ। এই দুজনের নাম্বার ব্লক করে দেওয়ার কারণ হলো যে ইমরান খান মনে করতেন যে এই জেনারেল বাজওয়া এবং জেনারেল ফয়েজ হামিদ এই দুজনে মিলেই আসলে তাকে উৎখাতে সহযোগিতা করেছে বা নেতৃত্ব দিয়েছে। তো এখন আরও একটা ব্যাপার হলো যে এখন বর্তমান পাকিস্তান সেনা এস্টাবলিশমেন্ট যে অভিযোগটা আনার চেষ্টা করছে ২০২৩ সালের ৯ মে ইমরান খানের ওই উপর যে অভিযোগটা আরোপ করছে, যার পিছনে বলা হচ্ছে যে এই ফয়েজ হামিদ তিনি জড়িত ছিলেন। কিন্তু এখানে দেখবার বিষয় হলো যে এই ২০২৩ সালের ৯ মের অনেক আগেই এই ফয়েজ হামিদ তিনি অবসর নিয়েছেন। তো অবসর গ্রহণের পর আর কোনো জেনারেলের ক্ষমতা থাকে না যে একটা কু করবার বা সেনাবাহিনীর বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে একটা কিছু করার। তো যার ফলে এই অভিযোগটার সামনে বেশ স্ট্যাবলিশড হবে না। তো এখন সামনে কি আছে এই জেনারেল ফয়েজ হামিদের ভাগ্যে, সেটা যদি আমরা দেখি, তো প্রথমত হচ্ছে এই মিলিটারি কোর্টে যে বিচারটা হলো, এটার সংক্ষিপ্ত ২-১টা সেন্টেন্সে রায়টা দেওয়া হয়। কোনো আত্মীয় স্বজনকে উপস্থিত করা হয়নি এবং কোনো উকিলকেও সামনে আনা হয়নি। তো এটা এমনিতেই এই বিচারগুলো একটা অস্বচ্ছ বিচার, মিলিটারি কোর্টে যে কোর্ট মার্শালগুলো হয়ে থাকে। এখন এই জেনারেল ফয়েজ হামিদ তিনি একটা আপিল করবার সুযোগ পাবেন। তিনি আপিলটা করবেন মূলত এই বর্তমান যিনি সেনাপ্রধান রয়েছেন ফিল্ড মার্শাল আসিম মনিরের কাছে। এখন আসিম মনিরের এটা ইচ্ছা যে তিনি কখন এই আপিলটা শুনবেন না ফেলে রাখবেন, এটা কয়েক বছরও পার হয়ে যেতে পারে, এরকম কোনো বাধ্যবাধকতা বা টাইম লিমিট নাই। তো যখন যদি তিনি শোনার পরে যদি তিনি এই সাজাটা কমাবেন না, অপরিবর্তিত রাখবেন, সেটা হবার পর এটা এই জেনারেল ফয়েজ হামিদ যিনি কনভিক্টেড হলেন তিনি হাইকোর্টে যেতে পারবেন, এরপরে সুপ্রিম কোর্টে যেতে পারবেন। তো এখানেই এই ফিল্ড মার্শাল আসিম মনির আরেকটা চান্স নেবেন, তাকে রাজসাক্ষী করবার পুনরায় একটা চেষ্টা করবেন। যদি তিনি রাজসাক্ষী হন বা
ইমরান খানের বিরুদ্ধে যদি কোনো স্টেটমেন্ট দেন তাহলে হয়তো এই ফিল্ড মার্শাল আসিম মনির তার সাজাটা কমিয়ে দেবেন। তো আরে একটা যে বিষয় বড় আলোচনার সেটা হলো এই একটা কেন এটা করা হয়েছিল, মূলত এটা একটা বয়ান তৈরি করবার ইমরান খানের বিরুদ্ধে কিংবা পাকিস্তানের সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করবার একটা প্রচেষ্টা নেওয়া হয়েছে, কিন্তু সেই বয়ানটা তৈরি করতে আসলে এই পাকিস্তান সেনা এস্টাবলিশমেন্ট বা ফিল্ড মার্শাল আসিম মনির ব্যর্থ হয়েছেন। তো এখানে বারবার প্রচার করা হচ্ছে এই রায়টা দেওয়ার পর, তার 14 বছরের কারাদণ্ড দেওয়ার পর, যে বলা হচ্ছে যে আর্মির জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ভীষণ সিরিয়াস হচ্ছেন এই ফিল্ড মার্শাল আসিম মনির। তো পাকিস্তানের বিভিন্ন সরকারি দলের মন্ত্রীবর্গ তারা দফায় দফায় টুইট করছেন যে পাকিস্তান সেনাবাহিনীর জবাবদিহিতাটা নিশ্চিত হয়েছে। মিডিয়াও এভাবে প্রচারণা করছে, টক শো হচ্ছে। ডিজিআইএসপিআর সেই আহমেদ শরীফ, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী, তিনি একটা প্রেস কনফারেন্স করেছেন যে পাকিস্তান সেনাবাহিনীর জবাবদিহিতা এখন থেকে নিশ্চিত হলো। তো কিন্তু এখানে বড় যে ঘাটতির ব্যাপার, যে অভিযোগগুলো আনা হয়েছে, তো সেই একই অভিযোগে তো বর্তমান সেনাপ্রধানও দায়ী এবং অতীতের সেনাপ্রধানও দায়ী, যে রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করেছেন, এটা একটা অবৈধ কর্মকাণ্ড। তো এখন যদি এইভাবে একটা জবাবদিহিতা নিশ্চিত করতে হয়, অনেক বিশ্লেষক বলছেন যে তাহলে পাকিস্তানের সেই আইয়ুব খান থেকে শুরু করে ইয়াহিয়া খান, জেনারেল জিয়াউল হক, জেনারেল পারভেজ মোশাররফ, জেনারেল বাজওয়া, এদের সবাই তো রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করেছেন, দেশের সংবিধান লঙ্ঘন করেছেন, তাদেরও বিচার হওয়া উচিত। এবং বর্তমান যে সেনাপ্রধান আসিম মনির, তিনি তো একেবারে প্রকাশ্যেই ইমরান খানের বিরুদ্ধে লেগে আছেন, একটা ভুয়া নির্বাচন করেছেন, নির্বাচনের ফলাফলটাকে হাইজ্যাক করেছেন, একটা ভুয়া সরকার বসিয়েছেন এবং কয়েকটা বর্বর হত্যাকাণ্ড দায়ও এই বর্তমান সেনাপ্রধানের উপর গিয়ে পড়েছে। যেভাবে পিটিআই দলের উপরে পরপর 2-3 দফা ক্র্যাকডাউন করা হয়েছে, বিপুল সংখ্যক লোককে নিহত করা হয়েছে। তো এখন এই ফিল্ড মার্শাল, যেটা খুব হাস্যকর বিষয়, তিনি পাকিস্তানের সংবিধান সংশোধন করে 27তম সংশোধনীর মাধ্যমে সকল দায় মুক্তি তিনি নিয়েছেন, আজীবনের জন্য ইউনিফর্ম পরতে পারবেন এবং তার মৃত্যুর আগ পর্যন্ত কেউ তাকে কোনো কারাদণ্ডে দণ্ডিত করা তো দূরের কথা, মামলা কিংবা অভিযোগ দায়ের পর্যন্ত আদালতে করতে পারবেন না। তো এইটা হলো যে তার অবস্থা। তাহলে এখন এই যে রায়টা হলো, তার সুদূর প্রসারী প্রভাব কি পড়তে পারে? তো প্রথমত হচ্ছে যে পাকিস্তানের সেনা এস্টাবলিশমেন্ট বা সেনাবাহিনী কখনোই এই টপ জেনারেলদের যে সাজা হবে, রিটায়ারমেন্টের যাওয়ার পরেও সাজা হবে, এটা দেখতে তারা অভ্যস্ত নয়। এই কারণেই পাকিস্তান সেনাবাহিনীতে একটা অস্থিরতা তৈরি হয়েছে যে হু উইল বি দ্য নেক্সট, বা এরপর থেকে কি হবে, তারা একটা ভীষণ টেনশনে ভুগছেন। তো যেটা আরেকটা দিক ধারণা করা হয় যে পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে অনেক জুনিয়র অফিসাররা রয়েছেন, জেনজির অনেক প্রজন্ম পরবর্তীতে বা তরুণ প্রজন্ম যারা অফিসার, তারা ইমরান খানের ভীষণ রকমের ভক্ত। তো পাকিস্তানের জেনারেলরা বরাবরই তাদেরকে ভয় করে থাকেন যে কোনো সময় পাকিস্তান সেনাবাহিনীতে একটা বিদ্রোহ ঘটতে পারে। আর এখানে আরেকটা আলোচনার বিষয় হলো যে ইমরান খানের তাহলে এই রায়ের মাধ্যমে, ফয়েজ হামিদের এই রায়ের মাধ্যমে কি ক্ষতি হতে পারে? তো প্রথমে তো হচ্ছে যে যদি রাজসাক্ষী হয়েও যান এই জেনারেল ফয়েজ হামিদ, তারপরেও এটা ইমরান খানের জন্য কোনো ক্ষতি বয়ে আনবে না। সবাই জানবে যে এটা সাজানো পাতানো, এবং ইমরান খানকে মিলিটারি কোর্টে নেওয়া মাত্রই দেশে বিদেশে একটা প্রচণ্ড রিয়াকশন হবে। এমনিতেই গত 2.5 বছর যাবত ইমরান খানকে প্রকাশ্যে কোনো আদালতে এ পর্যন্ত আনা হয়নি। যে আদিয়ালা কারাগারে তিনি বন্দী রয়েছেন, সেখানে ক্যামেরার ট্রায়াল হচ্ছে, সেখানেই আদালত বসানো হয়েছে এবং আইনজীবী পাঠানো হয়, এবং সেখানেই এই ইমরান খানের বিরুদ্ধে যে 300-এর কাছাকাছি, 250 থেকে 300 কাছাকাছি যতগুলো মামলা রয়েছে, সেখানে শুনানি হচ্ছে। কয়েকটাতে সেখানেই গোপন এই ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। তো এখন ফৌজি আদালতে যদি ইমরান খানকে নেওয়া হয়, তাহলে নিশ্চিতভাবে একটা বড় বিস্ফোরণ ঘটবে, এটাতে আর কোনো সন্দেহ নাই। তবে সেটার আগে, এই ফৌজি আদালতে ইমরান খানকে নেবার আগেই দৃশ্যত আপাতত যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে পাকিস্তানের এই প্রাসাদ ষড়যন্ত্রের যে খেলা চলছে দীর্ঘদিন যাবৎ, রাজনৈতিক দলগুলো যেরকম একটা অন্যতম অ্যাক্টর বা খেলোয়াড়, সেই সাথে এবং তারা পরস্পর প্রতিদ্বন্দ্বী, এখন দেখা যাচ্ছে যে পাকিস্তানের ক্যান্টনমেন্টের মধ্যেও এই জেনারেলরাও পরস্পরের প্রতিদ্বন্দ্বী, এই রায়ের মাধ্যমে সেটাই প্রমাণ হয়। এবং ভবিষ্যতে পাকিস্তান সেনাবাহিনীতে হয়তো আরও অস্থিরতা দেখা দিবে এবং এটা ইমরান খানকে কেন্দ্র করেই হয়তো ঘটতে পারে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।